লোকায়ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শামসুজ্জোহা মানিক, আমার সঙ্গে অংশ নেবেন ইমাম গাজ্জালী। এর আগেও আমরা দুইজন আলোচনা করেছি, আজকেও আলোচনা আমরা দুইজন করছি। বিষয়বস্তু মূলত ইমাম গাজ্জালী ঠিক করে বলবেন, তারপরে আমরা আলোচনাটা করব। বলো। ধন্যবাদ মানিক ভাই এবং দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে কথা শুরু করি। আমরা আলোচনাগুলো করছি তার একটা ধারাবাহিকতা রাখতে চাই। এই কথাগুলো এর আগের আলোচনাতেও এক অর্থে আলো ফেলা হয়েছিল, এবার সেটাকে আরও একটা বিস্তার করাতে চাই। কারণ জিনিসটা এখন আমাদের অনেকের সামনে এত বেশি দরকারি হয়ে পড়েছে যে এই প্রভাবটা, একটা ভুল প্রভাবটাকে কাটানোর জন্য অনেক সময় একটা কথা নানান ফর্মে নানানভাবে বারবার ফিরে ফিরে বলা দরকার। তা না হলে এই ক্ষতিকর চিন্তা এবং প্রভাবগুলোকে মোকাবেলা করা খুব দুঃসাধ্য। আমরা জানি যে বছরখানেক আগে, এক বছরের অধিক কিছু সময় আগে এখানে একটা গণ অভ্যুত্থান হলো, জুলাই গণ অভ্যুত্থান। সেই জুলাই গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগকে উচ্ছেদ করে, হাসিনাকে উচ্ছেদ করে এই গণ অভ্যুত্থানটা সংগঠিত হলো। এই সংগঠিত হওয়ার কারণে এখন ধর্মভিত্তিক দলগুলোর একটা ব্যাপক প্রভাব তৈরি হয়েছে। সেটার কথা আমরা একটু আগে বলেছি, যে প্রভাব হওয়ার কারণগুলো বলেছি। আওয়ামী লীগ এবং আগেকার দলগুলো ক্ষেত্রেও কথাটা খাটে যে তারা ধর্মভিত্তিক দলগুলোকে দমন করতে চেয়েছে, আবার ধর্মভিত্তিক সংস্কৃতিকে লালন করতে চেয়েছে। এই দ্বিচারিতার কারণে যখন এই দমনটা উঠে যায়, এরা রিলিজ হয়ে যায়, তখন এদের একটা সমাজের মধ্যে এদের একটা ব্যাপকভাবে এদের একটা অবস্থান দাঁড়িয়ে যায়। এই কথাগুলো আমরা বলেছি আর কি। এখন আওয়ামী লীগ উচ্ছেদ হয়ে যাওয়ার পরে ওরা মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভটা তৈরি করেছিল, সে ন্যারেটিভটা হলো এরকম যে তারাই মুক্তিযুদ্ধের একমাত্র সোলজেন্ট, তারাই মুক্তিযুদ্ধের বাপ মা, আর কেউ নাই। এরকম একটা ন্যারেটিভ তারা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করেছে। এবং এটা তারা এই প্রতিষ্ঠাটা এমন শক্তিশালী অবস্থানে ছিল যে এটা মানুষ ধরেই নিয়েছে যে কথাটা ঠিক। যখন আওয়ামী লীগ চলে গেল, তখন প্রশ্নটি হলো যে তাহলে কি মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের রাজনীতি ঝুঁকির মধ্যে পড়ে গেল? মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের রাজনীতি নাই হয়ে যাবে? তাহলে এই দেশটা কি ওই ধর্মভিত্তিক দলগুলো, জামাত শিবির সহ বিভিন্ন দলগুলোর হাতে চলে যাবে দেশটা? এইরকম আশঙ্কা এখানে অনেক লোকরা করছে। আমি শুরু করার আগে এইটার উপরে আপনি কিছু বলেন, তারপরে আমি আবার এটার সাথে। আওয়ামী লীগ সম্পর্কে বলতে গেলে আমার অভিজ্ঞতা দিয়ে শুরু করা উচিত, আমার নিজের। আচ্ছা, মুক্তিযুদ্ধ কি ইসলাম কায়েম করার জন্য হয়েছিল? ধর্মের শাসন কায়েম করার জন্য হয়েছিল? মুক্তিযুদ্ধের রাজনীতিটা 60-এর দশকে তো আমরা গড়লাম। আমরা কি একটা ইসলামী প্রজাতন্ত্র বা ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য? তাহলে তো মুক্তিযুদ্ধ করা দরকার ছিল না। রাইট। পাকিস্তান তো হয়েছিল হলো ধর্মভিত্তিক একটা মুসলিম আত্মপরিচয়, ধর্মভিত্তিক, এগুলোর জন্য। এই আত্মপরিচয়, এই পরিচয়কে তো আমরা ছিন্ন ভিন্ন করতে চেয়েছিলাম, ভাঙতে চেয়েছিলাম। ভেঙে ধর্মমুক্ত একটা আইডেন্টিটি, পরিচয় নিয়ে দাঁড়াতে চেয়েছিলাম, ভাষা সংস্কৃতি ভিত্তিক। ঠিক আছে,
সেই লড়াই থেকে তো আমি আমার জীবনে সরি নাই। সেই লড়াই আমি আমার জীবন থেকে আমি আমার জীবনে সরি নাই। এটা হচ্ছে বাস্তব। না, এখন আওয়ামী লীগ তো মানে বলছে যে তারা এই এইটার একমাত্র নেতৃত্বকারী দল, সুতরাং তারা যে চলে গেল তাহলে এখন মানে আমি তার উত্তরটাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি তো আমার জীবন দিয়ে আমি উত্তর মানে খুঁজবো এবং দেব, নিশ্চয়ই উত্তর বের করব। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি তো ধর্মীয় রাজনীতি জীবনে করি নাই। মানে জীবনে করি মানে ক্লাস 8-এ তো আমার মোহমুক্তি ঘটে ধর্মের প্রশ্নে। ধর্মীয় রাজনীতি থেকে বেরিয়ে আসে 8ম শ্রেণী 1957 সালে, পাকিস্তান প্রতিষ্ঠার 10 বছর পরে। পাকিস্তান প্রতিষ্ঠা হলো ধর্মভিত্তিতে, তখন তো আমি 1-2 ছাত্র, যাই হোক, বা মানে খুবই ছোট, এত বাচ্চা, আরো আগে, তখন 1-2 ছাত্র না। ভাষা আন্দোলনের সময় আমি 1-2 ছাত্র। 47 সালে আমি খুবই ছোট, হয়তো 4-5 বছর বয়স আমার তখন। আমার তো 42-এ আমার জন্ম, তো 47-এ আর 5 বছর হয়, 5-2 7। এখন এই আমার এই বোধের পর থেকে আমি পূর্ব বাংলার স্বাধীনতার সমর্থক হলাম। নতুন আইডেন্টিটি, নতুন একটা জাতীয় পরিচয় নিয়ে দাঁড়াতে চেয়েছিলাম। সেই যুক্তিতে আমার মতো করে আরো অনেক আমার সহপাঠী বন্ধু, কেউ জুনিয়র, কেউ সিনিয়র, এদের পেয়েছিলাম। এই যাত্রাটাই তো আমরা করলাম 60-এর দশক ধরে। এই যাত্রা নিয়ে আমরা 71 পর্যন্ত গিয়েছিলাম আমাদের মতো করে। এবং পরবর্তীকালে এর মধ্যে অন্য ইতিহাসে আমি যাচ্ছি না, আমি একটা প্রকাশন প্রতিষ্ঠা করলাম 2001 সালে। 2 সালে বোধহয় ফর্মালি বসলাম দোকান টোকান নিয়ে, বদ্বীপ প্রকাশন। সেখান থেকে কিছু বই বের করলাম, বিভিন্ন বই বের করলাম। ওখানে মানে রাজনৈতিক বিষয়ক, ইতিহাস বিষয়ক, ধর্মীয় বিষয়ক বিভিন্ন বই বের করেছিলাম। তার মধ্যে একটা বই ছিল ইসলাম বিতর্ক। সেটা বিভিন্ন দেশের পণ্ডিতদের ইংরেজি বিভিন্ন লেখার প্রবন্ধের বাংলা অনুবাদ সংকলনের হিসাবে একটা বই বের করেছিলাম। অনুবাদ গ্রন্থ ইসলামের উপরে মূলত। তো সেখানে ইসলাম বিতর্ক নাম থেকে বোঝা যায় এটা নিয়ে একটা পাল্টা ইসলামের যে আরো একটা ভাষ্য থাকতে পারে, পণ্ডিত মহল, একাডেমিক আলোচনাটা তো একাডেমিশিয়ানদের এক অর্থে, স্কলারদের, পণ্ডিতদের একটা লেখা, বিভিন্ন লেখার সংকলন, ইংরেজি লেখার বাংলা অনুবাদ। আমি বাংলা অনুবাদ করিয়েছিলাম। তো যাই হোক, এই বইটার জন্য, এই বইতে কি হয়েছে না, ধর্মীয় অনুভূতিতে নাকি আঘাত আনা হয়েছিল। অভিযোগটা কে করলো? অভিযোগ করলো আওয়ামী লীগ সরকার 2016 সালে। 2016 সালে 15 ফেব্রুয়ারিতে, 14 ফেব্রুয়ারিতে ওই ইসলামী আন্দোলন, ছাত্র শিবির, এরা একটু মিছিল টিছিল করেছিল বইমেলাতে। আমরা বইমেলাতে দোকান দিয়ে স্টল নিয়েছিলাম 2016 সালে। তো স্টলে ওই বইটা ছিল। এটার জন্য আগের দিন মিছিল হলো, পরের দিনই পুলিশ আমাকে অ্যারেস্ট করলো, আমার ভাইকে অ্যারেস্ট করলো। সে ভাই কিছুই নয়, বইয়ের সঙ্গে সম্পর্ক না, সে অন্য, তার সঙ্গে আমার একাডেমিক কাজ আছে, আর্য জনসিন্ধু সভ্যতা, দে এরিয়ানস অ্যান্ড ইন্ডিয়া সিভিলাইজেশন, এগুলো হচ্ছে, তার সঙ্গে এইসব বই বের করেছিলাম। তো এখন আমার ছোট ভাই সে, আর প্রকাশক মানে ছাপাখানার মালিক যে, সেই মানে ছাপাখানা মালিক, ছাপাখানা কাজ ব্যবসা, সে বেচারাকে ধরলো, মামলা দিল, জেলে নিল তাকেও, আমাকে তো নিলই, আমার ভাইকে নিল এবং তাকে নিল, 3 জনকে জেলে নিল। অভিযোগ হচ্ছে আমরা ধর্মীয় আঘাত করেছি।
কে এই অভিযোগটা করছে? আওয়ামী লীগ সরকার। তাদের বক্তব্য আছে, বিভিন্ন তাদের বুদ্ধিজীবী জাফর ইকবাল মানে সাংঘাতিক খেপে গেছিলেন, ওই তার ইয়েটাও আমি ইয়েও শুনেছি, অডিও শুনেছি, পড়েওছি। ছি ছি ছি, আমি এই বই পড়তে সবাইকে মানা করব, কেউ যেন এই বই না পড়েন। মানে ইয়ে নবীর চরিত্র নাকি ইয়ে হয়েছে, কলঙ্ক লেপন করা হয়েছে। আসলে ইসলামের উপরে গবেষণামূলক লেখা। আমি চেয়েছিলাম যে একটা বিতর্ক হোক, আলোচনা হোক। মুসলিম সমাজে তো কিছু বলা যায় না, বিপরীত কিছু প্রশ্ন তোলা যায় না। আমি প্রশ্নটা তুলতে চেয়েছিলাম, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল নাকি? কিসের মুক্তিযুদ্ধ? ভুয়া ভুয়া রাজনীতি, ভুয়া মুক্তিযুদ্ধের ভুয়া পার্টি, এটা ভুয়া মুক্তিযোদ্ধা। এরা এরা মুক্তিযোদ্ধা। কিসের মুক্তিযুদ্ধ? মুক্তিযুদ্ধ জানে কাকে বলে? মুক্তিযুদ্ধ মুক্তিও বোঝে না, যুদ্ধ বোঝে না। এই দুটোর বিরুদ্ধে যারা, তারা মুক্তিযুদ্ধের নেতা হয়েছে। ভারতের সাহায্য নেই। আমি ভারতকে ওই দোষী করবো না, ওর দরকার ছিল পাকিস্তান ভাঙা, ভেঙে দিয়েছে। এখানে বিপ্লব করলে তো বিপদ। বামপন্থীদের সমর্থন কেন করবে ভারত? করবে না। এটি স্বাভাবিক, এটি স্বাভাবিক। সেটাই হয়েছে। ভারত আওয়ামী লীগকে সমর্থন করছে। আওয়ামী লীগ জেলে পাকিস্তান পন্থী ছিল, যারা 70-এর নির্বাচন করলো, তারা দল বেঁধে গিয়ে মানে পালালো, ইয়েতে গিয়ে মানে ভারতে আশ্রয় নিল। অর্থাৎ কিন্তু কোন কমিটমেন্ট নেই। তো লুটেরা পার্টি, এটি চরিত্র নাই, লোভ ছাড়া কিছু নাই এদের ভেতরে। লোভ, নীতি নৈতিকতা বোধহীন, লোভী একটা মানে দঙ্গল, মানে একটা পার্টি, মানে এটা একটা লোভীদের দঙ্গল। তাহলে কি আপনি এটা বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধে, যে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ পরাস্ত হয়েছে, জনগণের মুক্তিযুদ্ধ মানে এখানে উঠে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ, এখন যদি হয় জনগণের যারা প্রকৃত মুক্তিযুদ্ধের রাজনীতি, যারা জনগণের ভিতরে প্রচার করেছিল, গড়ে তুলেছিল, তাদের জন্য সময় এবং সুযোগ তৈরি হচ্ছে। আমাদের প্রজন্মই তো মূলত মুক্তিযুদ্ধের রাজনীতিটা 60-এর দশকে গড়ে তুললো। আর কেউ না, কিন্তু ওইভাবে সমর্থন করেছে হয়তো অনেকেই, কিন্তু আমাদের প্রজন্মই মূলত ছাত্ররা, তখনকার 60-এর দশকে যারা ছাত্ররাও ছিল, তারাই মূলত এই রাজনীতিটা গড়ে তুলেছিল 60-এর দশকে। এটা আমাদের বুঝতে হবে। তো সেই জায়গা থেকে আমাদের আজকে বাংলাদেশ মানে আওয়ামী লীগ সেই জায়গা থেকে কি বলবো, এই জায়গাটা দখল করেছে। এরা হচ্ছে আত্মসাৎকারী, অন্যের দ্রব্য আত্মসাৎ যারা করে তাদের কি বলে, চোর নাকি? আওয়ামী লীগ হচ্ছে এটা চোরের পার্টি, চোরের দল। বাস্তব চোর, ডাকাতও বলা যেতে পারে। এরা এদেশের সম্পদ যেমন লুট করেছে, তেমনি মুক্তিযুদ্ধের রাজনীতিটাও তারা আত্মসাৎ করেছে। আত্মসাৎ করেছে এই জায়গা থেকে। কিন্তু রাজনীতি যে তারা আত্মসাৎ করলো, কাদের কাছ থেকে আত্মসাৎ করলো? বামপন্থীদের কাছে, যারা এই রাজনীতি গড়ে তুলেছিল তাদের কাছ থেকে করেছে, তাদেরই ফসল এটা। কিন্তু যাই হোক, এখন আমাকে যদি আওয়ামী লীগ সম্পর্কে কেউ যদি বলতে আসে যে মুক্তিযুদ্ধের দল, মুক্তিযুদ্ধের রাজনীতির এরা হচ্ছে ধারক বাহক, ও যারা বলে তারা হয় মূর্খ নয় প্রতারক। এদের মতো আওয়ামী লীগের দোসরেরা, লুটপাটের অংশীদার অথবা প্রতারকেরা, জ্ঞান পাপী, আর না হলে বোকা, মূর্খ। আর কি বলবো, একটা কি বলবো, একটা জনগোষ্ঠী এগুলো চিন্তা করবে না? এটা অদ্ভুত দেশ, অদ্ভুত দেশ। এই যে যখন 30 লক্ষ মানে শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে, আমার এত চিরকাল এত বিরক্তি লাগতো। আমি সারা পূর্ববঙ্গে, তখনকার পূর্ববঙ্গ বাংলাদেশ চষেছি মুক্তিযুদ্ধ অর্গানাইজ করার জন্য। আমি তো পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি করতাম। এই পার্টির নেতৃত্বে নেতারা আমার বিরোধী ছিল, সে ভিন্ন জিনিস। নেতৃত্বের সমালোচনা আমার আছে, ছিল, আমার লেখা আছে, আলোচনা আছে। কিন্তু আমি তো সারা বাংলা দেশ ঘুরেছিলাম তখন, সারা বাংলা পায়ে হেঁটে ঘুরেছি, ট্রেনে ঘুরেছি, বাসে ঘুরেছি, প্লেনে পর্যন্ত ঘুরে গিয়েছি। চট্টগ্রামে প্লেনে গিয়েছিলাম। এগুলো এড়ানোর জন্য অনেক সময়ের ব্যাপার ছিল, তারপরে চেকিং এড়ানোর ব্যাপার ছিল।
আমি তো সারা দেশে যুদ্ধ অর্গানাইজ করার কাজ করেছিলাম আমাদের মতো করে। ভারতকে তো আমার যাওয়ার মানে মানে নিজের পরিচয় দেওয়ার উপায় ছিল না, কারণ মেরে ফেলতো আমাকে, তখন ভারত খুঁজছিল। আমার অবস্থা তো সাংঘাতিক খারাপ। ওদিকে আওয়ামী লীগ সরকার, ভারত প্রবাসী সরকারের মানে আমার বিরুদ্ধে ছিল, ওটা কি বলে, হুলিয়ার ছিল। এদিকে পাকিস্তানও ছিল, মিলিটারি ওয়ারেন্ট আমি যেটা শুনেছিলাম। তো সামরিক শাসন ছিল তখন, যুদ্ধ হচ্ছে। তো স্বাভাবিকভাবে এখানে আমার বিরুদ্ধে থাকতে পারে, ওয়ারেন্ট ছিলই, ভারতও ছিল। আমার নাম তাকে ধরে নিয়ে চলে গেছে ভারত সরকার, 9 মাস জেলে রেখেছিল ছেলেটাকে। তো যাই হোক, তো এখন মানে আমাকে যখন আওয়ামী লীগ সম্পর্কে যখন মুক্তিযুদ্ধের রাজনীতির কথা কেউ বলতে যাবে, তখন আমার যে অভিজ্ঞতার কথা আমি বলে দিলাম, একটা অভিজ্ঞতা যথেষ্ট। আমাকে জেলে নেওয়া কেন নিয়েছে না, আমি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছি সেই অভিযোগে। কিছু না, একটা বই, এটা একাডেমিক মানে একটা স্কলারলি বই, গবেষণা ধর্মী বই, সেটা প্রকাশ করার জন্য। এই হচ্ছে আওয়ামী লীগ, এই হচ্ছে মুক্তিযুদ্ধের সকল মুক্তিযোদ্ধাদের দল, দঙ্গল দল, মানে এটা দঙ্গল। এটা হচ্ছে একেবারেই চরমভাবে মানে কি বলবো, প্রতারক একটা দল, আর তাদের হচ্ছে রাজনীতি। এটা মুক্তিযুদ্ধ বলবে এখন? মানে আওয়ামী লীগ এ যাবৎ এভাবেই পরিচয় তো দিয়ে আসতো। এখন এটা রাজনীতিটা মানে আমাদের সামনে কিভাবে দৃশ্যমান হবে? মানে মুক্তিযুদ্ধের যে রাজনীতি, সেই রাজনীতিটা কিভাবে দৃশ্যমান হবে? এটা তো দৃশ্যমান করার সহজ রাস্তা হচ্ছে, এদের কর্মসূচি ছিল কিনা, ছিল তো কর্মসূচি 11 দফা 11 দফা দিয়েছিল, তো এরা ঘোষণা করেছিল। আমার দেশে এগুলোর স্বীকৃতি জোটে না ওইভাবে এই দেশের মানুষ কি বলবো, ভারতের সব সহজে পেতে চায়, তো আমাদের দেশের মানুষের, সাধারণ মানুষের বৈশিষ্ট্য এটাই, বেশিরভাগ মানুষই তাই। সহজিয়া বাঙালি, সহজিয়া বাঙালি, সহজে সব পেতে চায়, কষ্ট করতে চায় না। অত বোঝাবুঝির দরকার আছে, ঝামেলা করার দরকার। স্বাধীনতার জন্য আমি তো মুক্তিযুদ্ধের রাজনীতির মানুষ, সারা জীবন লড়াই করেছি। ওই স্পিরিট থেকে, ওই রাজনীতি থেকে আজ পর্যন্ত আমি সরি নেই, ওই জায়গায় আমি আছি। আমি লড়াই করে এ পর্যন্ত এসেছি। আমি বুঝি যে এদেশের মানুষের ইয়েটাকে, বেশিরভাগ মানুষই হচ্ছে সহজিয়া, বেশিরভাগ মানুষ সহজিয়া। আত্মসমালোচনা, নিজের জাতির সমালোচনা থাকবে না। বুঝতে হবে তো, যাদের নিয়ে বিপ্লব করতে চাই, যাদের জন্য করতে চাই, তাদের চরিত্র, তাদের মন মানসিকতা বুঝতে হবে তো। সেটা আমি মনে করি যে এরা খুব সহজে, এরপরে দেশে বিপ্লব হয়, করা যায়। 71 যুদ্ধ হয়েছে, 69 বিশাল গণঅভ্যুত্থান হয়েছে, 90 হয়েছে। এমনিতে তো বাংলাদেশ হলো গণঅভ্যুত্থানের দেশ, গণঅভ্যুত্থানের দেশ। উপমহাদেশের মধ্যে এরকম গণঅভ্যুত্থানটা কোথাও হয় নাই। এই জনজোয়ারের দেশ এটা, একবার জোয়ার শুরু হলে মানে 52টা তো এক ধরনের অভ্যুত্থান। হ্যাঁ, 52, 69, তারপরে 90, জুলাই অভ্যুত্থান। কি ভয়াবহ ব্যাপার। মানে এরকম ঘটনা তো মানে উপমহাদেশে আর কোনো পাকিস্তানে কি আছে? আমরা তো দেখি না, ভারতে তো নাই। আমাকে দক্ষিণ এশিয়ার মধ্যে আছে কিনা এটা নিয়ে কথা বলা যাবে। ব্যতিক্রমী, হ্যাঁ, বাংলাদেশ একত্র ব্যতিক্রম। অর্থাৎ এখানে আর উপাদান আছে, সেটা হচ্ছে জনজোয়ারের একটা উপাদান কাজ করে। এটা বুঝতে হয়, এটা কারা, এর শক্তিটা কোথায়? তরুণ প্রজন্ম, ছাত্র, তাও আবার ওই মাদ্রাসা ছাত্র না, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অর্থাৎ আধুনিক শিক্ষায় শিক্ষিত যারা হচ্ছে, পাশ্চাত্যের ধ্যান ধারণার দ্বারা কোনো না কোনোভাবে প্রভাবিত হচ্ছে। তাদের গণতান্ত্রিক চেতনা, তাদের ওই মুক্ত বুদ্ধির চেতনা বা ধর্মমুক্ত চেতনা, লোকবাদী চেতনা, এগুলো দিয়ে প্রভাবিত যারা হয়, সেই তরুণ প্রজন্ম এখানে। এখন আপনারা তো বলছেন যে 60-এর দশকে মুক্তিযুদ্ধের রাজনীতি নির্মাণ করেছেন আপনারা, কিন্তু আপনাদের হাত থেকে নেতৃত্ব তো চলে গেল বুর্জোয়া জাতীয়তাবাদীদের হাতে।
এবং সেক্ষেত্রে আপনি আপনাদের হাতে আপনাদের ছাত্র সংগঠন এত বড় জোরালো অবস্থানে ছিল, শ্রমিক সংগঠন মৌলানা ভাসানী এবং তার কৃষক সংগঠন, এগুলো তো খুব মানে অনেক লোকজন ছিল তো লোক। আমি একটু তোমাকে সংক্ষিপ্ত করে দিচ্ছি, এটা নিয়ে তো আমি অনেক ভেবেছি। আসলে পৃথিবীতে এমন কোনো জাতির অভিজ্ঞতার কথা আমার জানা নাই যে একবারই তারা বিপ্লবে জয়যুক্ত হয়েছে, সফল হয়েছে। সাধারণত দেখা যায় এক বা একাধিকবার বিপ্লব উত্থান বা আন্দোলন বা বিপ্লব ব্যর্থ হয়। 1905 সালে রুশ বিপ্লব কিন্তু ব্যর্থ। লেনিন কিন্তু বলেছিলেন যে 5 সালে যদি বিপ্লব ব্যর্থ না হতো তাহলে 17 সালে তারা বিপ্লব করতে পারতেন না। চীনের একই অভিজ্ঞতা, ম্যাসাকার হয়েছিল চীনে। পরে মাও সেতুং কিভাবে প্রাধান্য এলেন, মাও সেতুং তত্ত্ব তো নাকচ করে দিয়েছিল। ওনার যে ধারণা ছিল, যেটা ওনার যে পথ বিপ্লবের যে পথ উনি দিয়েছিলেন, এটা কমিউনিস্ট পার্টি নাকচ করে দিয়েছিল এবং তাকে সেন্ট্রাল কমিটি থেকে অপসারণ করেছিল তার এই উদ্ভট বক্তব্যের জন্য। মানে পার্টির কাছে এটা উদ্ভট মনে হয়েছিল। চীনের কনটেক্সটে উনি কৃষকদেরকে সামনে নিয়ে এসেছিলেন মাও সেতুং, উনি শ্রমিকদের গুরুত্বটা কম দিয়েছিলেন, এই জন্য তাকে পার্টি সেন্ট্রাল কমিটি থেকে সরিয়ে দিয়েছিল। পরে তো তার এলাকায় গিয়ে আশ্রয় নিতে হয়েছিল সেন্ট্রাল কমিটিকে। মানে কমিউনিস্ট পার্টিকে রক্ষা করার জন্যই মাও সেতুংয়ের মুক্ত এলাকায় গিয়ে আশ্রয় নিতে হয়েছিল চিংকিয়াং পাহাড়ে। তো যাই হোক, ক্যাস্ট্রো, ফিদেল ক্যাস্ট্রো, মানে আমি সংক্ষিপ্ত করছি, ভিয়েতনামের অভিজ্ঞতা, অন্য দেশের অভিজ্ঞতা, এগুলো আমি যাচ্ছি না। ক্যাস্ট্রোর জন্মের মানে তার উত্থানের 60-65 বছর আগে কিউবা একটা প্রচণ্ড গণবিপ্লব, একটা গেরিলা যুদ্ধ হয়েছিল 30 বছর ধরে। গেরিলা যুদ্ধ স্বাধীনতার জন্য ওটা স্পেনের উপনিবেশ ছিল। এই উপনিবেশ শাসকদের হাত থেকে কিউবাকে মুক্ত করার জন্য মার্তিনি এবং আরো কিছু নেতা ছিলেন, তাদের উদ্যোগে একটা স্বাধীনতা যুদ্ধ গড়ে ওঠে ওখানে, গেরিলা যুদ্ধ। 30 বছর ধরে সেই গেরিলা যুদ্ধ চলেছে। যখন জয়যুক্ত হবে, জয়যুক্ত হওয়ার মুখে মার্কিন যুক্তরাষ্ট্র ওখানে আক্রমণ করে ইয়েদের স্পেনীয়দেরকে আক্রমণ করে ওদের বিতরণ করে কিউবা একটা তাবেদার সরকার প্রতিষ্ঠা করে স্বাধীনতার নাম দিয়ে। ওটারই ধারাবাহিকতা ছিল বাতিস্তা পর্যন্ত, যেটাকে ক্যাস্ট্রো উৎখাত করে সম্পূর্ণ বিপ্লব করলেন। অর্থাৎ প্রথম বিপ্লব ব্যর্থ হয়েছিল, তার 60-65 বছর পরে দ্বিতীয় বিপ্লব ক্যাস্ট্রোর নেতৃত্বে এসেছিল। এবং আমি আমেরিকান এক জার্নালিস্টের লেখা পড়েছিলাম ইয়েতে, নিউজউইকে, নিউজউইকে, তো ওদের সাপ্তাহিক যেটা আমেরিকান, খুব নাম করা, টাইম আর নিউজউইক দুটো খুব খ্যাতিমান আর কি। আমি সেখানে পড়েছিলাম, আমেরিকান জার্নালিস্টের লেখা পড়েছিলাম, ব্যাখ্যা করছিলেন। উনি বলছিলেন যদি এই বিপ্লব যদি আমেরিকা যদি হস্তক্ষেপ না করতো, যেটা ব্যর্থ হয়ে গেল, তাহলে ক্যাস্ট্রো উত্থান হয়তো আর হতো না। তার মানে একটা প্রথমবারেই সব সফল হয়ে যায় এমন ব্যাপার না, কিন্তু অভিজ্ঞতা লাগে। আমাদের তো কোনো অভিজ্ঞতা ছিল না। আমরা প্রথম বাঙালি মুসলমান একটা রাষ্ট্র কেবল করেছে, এবং আমরা হচ্ছে প্রথম, কি বলবো, দ্বিতীয়, আমাদের বাবারা প্রথম লেখাপড়া শিখেছে, আমরা সেকেন্ড জেনারেশন লেখাপড়া করছি। আমাদের রাজনীতির কোনো অভিজ্ঞতা ছিল নাকি? যা ছিল হিন্দুদের মধ্যে, মুসলমানরা রাজনীতি করতো নাকি? প্রগতিশীল রাজনীতি, মুসলিম লীগের রাজনীতি করতো, ওই কৃষক প্রজা পার্টির রাজনীতি করতো, কংগ্রেসের রাজনীতি করতো, বিপ্লবী রাজনীতি, তখন তো কমিউনিস্টরাই তো বিপ্লবী রাজনীতি করতো, বা কমিউনিস্ট পার্টি বিপ্লব স্বপ্ন দেখতো এখানে। ওই বিপ্লবের যুগটা অবসান হওয়ার পরে সন্ত্রাসবাদ বলা হয় যেটাকে, ওই যে স্বাধীনতার জন্য যে একটা রাজনীতি এখানে ছিল না, সূর্য সেন, অগ্নিযুগের, হ্যাঁ, সে অগ্নিযুগের পরে এদেশে বিপ্লবী রাজনীতি বলতে কমিউনিস্ট রাজনীতিটাই বোঝা হতো। তা আমরা তো সেই রাজনীতি করতে গিয়েছিলাম, করতে গিয়ে না অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা বুঝেছি কোনটা ঠিক কোনটা ভুল, আমাদের ঠিকঠাক কী ছিল, ভুলটা কোন জায়গায় হয়েছিল, এই অভিজ্ঞতাটা লাগে। তা আমাদের এখানে এই অভিজ্ঞতাটা ছিল না। একটা অভিজ্ঞতা হয়েছে, একটা ভিত্তি তৈরি হয়েছে, কিন্তু আমি যেটা মনে করি নেক্সট একটা রেভলিউশন বাংলাদেশে আসছে, বিপ্লবের এক সূচনাটা হয়ে গেছে। সেটা 2024 সালের জুলাই আগস্টের যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, এটা হচ্ছে সূচনা। আচ্ছা আচ্ছা, সূচনা হয়ে গেছে, এখন এটা কমপ্লিশন লাগবে, সম্পূর্ণতার ব্যাপারটা বাকি আছে।
কদিন লাগবে? এখানে মানে বামপন্থী দলগুলো, ডান বাম নির্বিশেষে সকল দলগুলোই মানে তারা প্রকারান্তরে দুটো জিনিস আওয়ামী লীগ প্রশ্নে করতে চায়। তারা বলতে চায় যে যে আওয়ামী লীগ চলে গেল, তাহলে পরে এটা আমরা কিভাবে মুক্তিযুদ্ধের রাজনীতিটা এটাও চলে গেল, এরকমটা বলতে চায়, সুতরাং এটাকে ফেরাতে হবে, এই প্রবণতাটা। আর একটা বিষয়টা হলো যে মানে মুক্তিযুদ্ধের যে রাজনীতি, আপনি বলেছেন 60-এর দশকে যে তরুণ প্রজন্ম গড়ে তুলেছিলেন, আপনি তার অংশ ছিলেন ওই প্রজন্মের, কিন্তু সেই পলিটিক্সটার মূর্ত নির্দিষ্ট রূপটা কি আমরা তো জানি না। 11 দফার মধ্যে আপনি নিয়ে আসা একটা কংক্রিট রূপ ছিল 11 দফা। 11 দফা, হ্যাঁ। এর কিছু সীমাবদ্ধতা ছিল, এটা নিয়ে আলোচনা হতে পারে। কিছু ভুল ত্রুটি বিচ্যুতি ছিল, কারণ পুরাতন কমিউনিস্ট নেতৃত্ব তো কিন্তু ওটা তো ছাত্রদের, হ্যাঁ, আমাদের রাজনৈতিক দলগুলো কোথায় তাদের, মানে সেটা তো ছিল না। সেটা তো ছিল না। আসলে ছাত্ররা নেতৃত্বহীন, আমাদের প্রজন্ম নেতৃত্বহীন ছিল। পুরাতনদের সঙ্গে আমরা তো তার পুরাতন নেতৃত্বের মানে বিরোধিতা বলা যাক, ষড়যন্ত্র তো তারা করেছিল, বিরোধিতা করেছিল, ষড়যন্ত্র করেছিল, এগুলো শিকার হচ্ছে আমরা, আমাদের প্রজন্ম। তাহলে এখানে এখানে মুক্তিযুদ্ধের রাজনীতিটাকে নির্মাণ করতে চাইলে আপনি কি বলছেন যে 11 দফার স্মরণ নিতে হবে? হ্যাঁ, এটাকে অতিক্রম করে যাওয়ার কোনো রাস্তা নাই আমাদের। কিন্তু মানে ওর মধ্যে থেকে ছাঁটাই বাছাই কিন্তু করতে এখানে হবে। ছাত্র সংগ্রাম পরিষদও তো 11 দফা দিয়েছিল। ওদের কর্মসূচি আর এদের কর্মসূচি এক না তো। ওর মধ্যে অনেক ভালো কিছু ছিল। ছাত্র যেটা সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের যে 11 দফা কর্মসূচি, তার মধ্যে অনেক ভালো জিনিস ছিল। কিন্তু এখানে একটা বিকল্প রাষ্ট্র এবং সমাজ চিন্তা, ওইটা ছাত্র সংগ্রাম পরিষদ যে 11 দফা দিল, ওই 11 দফা দিয়ে এটা কি বলা যায় যে আপনারা যে 11 দফা দিয়েছিলেন, অর্থাৎ আপনারা যে রাজনীতিটা দিয়েছিলেন, সেই রাজনীতিটাকে ছাত্র সংগ্রাম পরিষদের রাজনীতির মাধ্যমে আত্মসাৎ করে ফেলল? না, সেটা না। এটা কারণ ছাত্র সংগ্রাম পরিষদের যে 11 দফা, তার 3 নম্বর দফা একদম ইনট্যাক্ট 6 দফা, আর ইনট্যাক্ট 6 দফা ছিল। এমনকি ছাত্র সংগ্রাম পরিষদের মাধ্যমে করার পরপরই সম্ভবত, আমি যদি ভুল না হয়ে থাকি, ডাক গঠন করলো না, ডেমোক্রেটিক অ্যালায়েন্স। হ্যাঁ, কখন করেছে আমার মনে নেই, আচ্ছা। করেছিল এটুকু খেয়াল আছে, আগে পিছিয়ে হতে পারে। এটা পরে করা হয়েছিল সম্ভবত, আমি আর একটু মানে দেখতে হবে আর কি, যে এটা করে আবার সেই মানে তারা যে রাজনীতি করতেছে ওই জায়গায় তারা চলে গেল, তারা কিন্তু আর এখানে থাকলো না, কিন্তু জিনিসটা নিয়ে নিল, রাজনীতিটা নিয়ে নিল। এখন আপনি বলছেন যে 11 দফাটাকে মানে ছাত্র ইউনিয়ন যেটা 11 দফা দিয়েছিল সেটার স্মরণ নিতে হবে যদি এখানকার রাজনীতিটা গড়ে তুলতে চাই, কথাটা বলছেন। আচ্ছা, আর একটা ব্যাপারটা হলো স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলার 11 দফা কর্মসূচি, এটা কিন্তু ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফা কর্মসূচি না না না, হ্যাঁ, স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলার 11 দফা কর্মসূচি, এইটা শরণাপন্ন হতে হবে আমাদেরকে। এর ভেতরেই আজকে আমরা যে বিপ্লবের স্বপ্ন দেখছি বা কথা বলি, তার নির্যাস ছিল এর ভেতরে। বললাম যে কিছু সংশোধন সব করতে হবে, কারণ পুরাতন নেতৃত্ব, তাদের ভাষা, তাদের চিন্তা তো এখানে ঢুকেছিল কিছু, সেগুলো কাজ করেছে, কিন্তু সামগ্রিকভাবে কিন্তু এটা ওই খুব প্রাণঘোষক কর্মসূচি ছিল। ওই রাজনীতিটা নিয়ে আসার ক্ষেত্রে এখানে ওই সময় যারা বিপ্লবী বামপন্থী যারা ছিলেন, আরো নির্দিষ্ট করে বললে পশ্চিম পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি এমএল, ইপিসিপি এমএল, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি এমএল মানে মতিন আলাউদ্দিন, তখন তো এমএল হয়নি, পূর্ব বাংলার কর্মসূচি, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি। আমি বলতে চাচ্ছি যে এই দলগুলোর যে অবস্থানটা ছিল, তাদের আমরা এখানে যদি মুক্তিযুদ্ধের রাজনীতিটাকেই আবার মাইনাস আওয়ামী লীগ যদি গড়ে তোলার সম্ভাবনা তৈরি হয়, সেক্ষেত্রে প্রথম আপনি বললেন যে স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলার 11 দফাটাকে আপনি ওটি স্টার্টিং পয়েন্ট হিসেবে, স্টার্টিং পয়েন্ট, এটা তো আসলো একটা প্রশ্ন, একটা পয়েন্ট।
আর দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো যে ইপিসিপিএমএল এবং পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এদের যে রাজনৈতিক অবস্থান যাচ্ছিল এগুলোকে কি বিচারমূলক পর্যালোচনা হ্যাঁ, করতে হবে, বিচারমূলক তো করতে হবে। তবে সামগ্রিকভাবে প্রবাসিয়ান কমিউনিস্ট পার্টির তো আলোচনায় আমাদের না আনাই ভালো, কারণ এরা শ্রেণী সংগ্রহের বাইরে কোনো চিন্তা করতো না। ওটা তো এরাও করতো পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির মধ্যে না, ইপিসিপিএমএল আলাদাও তো করতো স্বাধীনতার না না না। ওই কেন আপনি যেটা বলছেন যে শ্রেণী সংগ্রাম, শ্রেণী সংগ্রাম তো ওরা অর্থনৈতিক কর্মসূচি, ওটা তো ওই শ্রেণী সংগ্রামের কথা তো ইপিসিপিএমএল আলাদা ওদের কথাই আমি বলছি, পূর্ব বাংলার কথা বলছি না। ও আচ্ছা আচ্ছা, প্রবাসিয়ান এমএল ইপিসিপিএমএল বলছি। প্রবাসিয়ান কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেনিনবাদীদের জাতীয় কোনো ভাবনা ওদের মধ্যে ছিল না। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি কি শ্রেণী সংগ্রামের কথা বলে নাই? বলেছে, কিন্তু তাদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব কাজ করতো, দোলাচলে থাকতো। ওরা ক্ষতিগ্রস্ত করেছে, ওরা গুরুত্বটা দিত শ্রেণী সংগ্রামে, কিন্তু জাতীয় সংগ্রামকে বাদ দেয়নি। এটা রাষ্ট্র ভাবনাকে ওরা রেখেছিল, কিন্তু তার প্রকাশ সেকেন্ডারি, তার প্রকাশ ফর্মাল কোনো মানে প্রকাশ্যে ছিল না, গোপনে তো ছিলই, তাদের কর্মসূচি ছিল। আচ্ছা আচ্ছা, পার্টির কর্মসূচি ছিল, কিন্তু তারা নিজেরা স্বাধীন পূর্ব বাংলার প্রশ্নে আমরা যখন আপোষহীন ছিলাম, মানে কর্মীদের কথা আমি বলছি, সেটা ছিল না। ওরা আপোষ করে চলতো, এবং আসলে তারা স্বাধীনতার রাজনীতিটা তখন তো সেকেন্ডারি করে রেখেছিল। ছাত্র ইউনিয়ন তখন আপনারা করতেন, হুম, ছাত্র ইউনিয়ন মানে কাদের রাজনীতিটাকে বেশি প্রিফার দিত, মানে কাদের নেতৃত্বটাকে তারা মানে বেশি মানত? পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি এমএল এদেরটা নাকি পূর্ব বাংলারটা? কারা? আমি আবার বলছি, ছাত্র ইউনিয়ন তখন ছাত্ররা মানে বামপন্থী ছাত্ররা তো পূর্বাচীন ছাত্র ইউনিয়নের যে মাহবুল্লার ইয়ের নেতৃত্বে, মোস্তফা জামাল হায়দার এদের নেতৃত্বে যে ছাত্র ইউনিয়নটা যেটা ছিল তখন, তারা তো স্বাধীন ইয়ে জনগণতান্ত্রিক পূর্ব বাংলা কর্মসূচি দিল। ওরা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতৃত্বের হ্যাঁ, প্রতি ছিল আর কি, ওইটার অধীনে, ওদের অধীনে ছিল। ছিল। আর ওদের ছাত্র সংগঠন কি ছিল? ওদের তাদের ইপিসিপিএমএল, ওদের কোনো ছাত্র সংগঠন সেই সময় ছিল না। জাতীয় ছাত্র দল নামক একটা সংগঠন দেখছি, কথা শুনি। পরবর্তী না, ওরা তো গণসংগঠন ছেড়ে দিল তো 69 গণঅভ্যুত্থানে ওরা অফ, একদম পুরোপুরি অফ। তার আগেও ছাত্র ইউনিয়নের উপরে ওদের ওই ধরনের প্রভাব ছিল না। ওদের তেমন প্রভাব ছিল না বলছে। ওরা তো ডোন্ট ডিস্টার্ব আইবেল লাইনে ছিল আগে থেকে। কিন্তু ডোন্ট ডিস্টার্ব আইবেল লাইনে কি মানে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির এরা যায়নি, ওরা পরে গিয়েছিল, অনেক পরে ওদের নেতারা। এটা হচ্ছে যে এটা ডোন্ট ডিস্টার্ব আইবেল লাইনে মূলত মোহাম্মদ তোহা, আব্দুল হক এরা ছিল। আর এরা ওটার বিরুদ্ধে বিদ্রোহ করে তো পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি গঠন করলো। আমরা তারপরে না যোগ দিলাম পূর্ব বাংলা প্রশ্নে, যখন আমাদের সঙ্গে একমত হলেন। তারপর যেটা করেছে সেটা বলতে খারাপ লাগে, আমাদের সঙ্গে প্রতারণা করেছিল নেতৃত্ব। মানে আলাউদ্দিন আহমদ, দেবেন শিকদার এরা আমাদের সঙ্গে প্রতারণা করেছে। কিন্তু দেবেন শিকদাররা তো করুক, যা খুশি তাই করুক। স্বাধীনতা আন্দোলনের পক্ষে জোরালো অবস্থান দিয়েছিল, কিন্তু আমাদের সঙ্গে প্রতারণা করেছিল। কনফিউজ ছিল এরা। আসলে ওই যে মানে শ্রেণী সংগ্রাম আগে না জাতীয় সংগ্রাম আগে, এই করতে করতে এরা শেষ করে ফেলেছে। কিন্তু এখানে নকশালবাড়ি আন্দোলনের যে রাজনৈতিক লাইন, এটা তো ইপিসিপিএমএলরাও নিয়ে এসেছিল, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টিও নিয়ে এসেছিল। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি অনেক পরে নিয়ে এসেছিল। এবং পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির মধ্যে যে এই লাইনটা নিয়ে এসেছিল, সেই নিয়ে আসার জন্য দুজন ব্যক্তিকে মানে বলা হয় যে তারা এই কাজটা এইটা করেছিল, লাইনটি নিয়ে এসেছিলেন। আমজাদ হোসেন আর হলো শামসুজ্জামান মানিক, মানে আপনি, এই দুজন এটা নিয়ে এসেছিলেন। এটা নিয়ে একদিন আলাদাভাবে, আচ্ছা, এটা নিয়ে আলাদা, এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আচ্ছা, ঠিক আছে, কারণ এটার বিরুদ্ধে আমি ছিলাম তার আগে পর্যন্ত, কিছুদিন আগে পর্যন্ত। আচ্ছা, তাহলে আমি এটা বলছি যে তাহলে এখানকার আমাদের এই কনক্লুশনটা হলো যে ওখানকার মানে বামপন্থী ছাত্র তরুণরা যে পলিটিক্সটা এনেছিল, ওইটা ভরকেন্দ্র হতে পারে মুক্তিযুদ্ধের রাজনীতিটা আনার ক্ষেত্রে, এটা আপনি বলছেন।
আর একটা ব্যাপারটা হলো যে নেতৃত্বটা পুরো পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির এই অংশটার মধ্যে কনফিউশন ছিল, এটা আপনি বলছেন। আর ওই অংশটা ওটা শ্রেণী সংগ্রামটাকেই গুরুত্ব দিয়েছে, ইপিসিপিএমএল ওটা শ্রেণী সংগ্রামটা গুরুত্ব দিয়েছেন, তারা জাতীয় সংগ্রামের প্রশ্নটা ওরা বিবেচনাই করতো না, বিবেচনার মধ্যে রাখেনি। আচ্ছা, এই কথাটা আপনি এখানে বলছেন। তাহলে এখানকার দলগুলোকে তো একটা বিচারমূলক পর্যালোচনার মধ্যে না আনলে তো, এই কথাগুলো পর্যালোচনার মধ্যে না আনলে তো এখানকার মুক্তিযুদ্ধের রাজনীতিটা তো দাঁড় করানোটা, মানে মাইনাস আমলি দাঁড় করানোটা সংকটে তৈরি হয়ে যাবে। আর একটা ব্যাপারটা হলো যে মুক্তিযুদ্ধ একটা মানে তার 2-3টা ছিল, বৈশিষ্ট্য ছিল, কিংবা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল এটার মধ্যে। একটা হলো যে পাকিস্তানি জাতিগত নিপীড়ন থেকে মুক্তি, আর একটা হলো আমাদের আত্মপরিচয়ের প্রশ্নটি, যে আমরা মুসলমান না আমরা, আমাদের আত্মপরিচয় কি মুসলমান আত্মপরিচয়টা হবে নাকি আমাদের ভাষা সংস্কৃতি ভিত্তিক আত্মপরিচয়টা হবে বাঙালি, এই প্রশ্নটার একটা ব্যাপার ছিল। আর একটা ব্যাপারটা হলো যে আমরা এগুলো করলাম, আমরা বাঙালি হইলাম, আমরা পাকিস্তানি জাতিগত নিপীড়ন থেকে মুক্ত হইলাম, কিন্তু আমরা ভাত পাইলাম না। না না, এটা তো এই দুটো প্রশ্নকে তো কম্বাইন করেছিলাম আমরা। হ্যাঁ, মানে আমরা আমাদের নাগরিক অধিকার থাকলো না, আমাদের শিক্ষা থাকলো না, খাদ্য নাই, আমাদের একটা নিরাপত্তা নাই জীবনের, এরকমটা হলে পারে তো তাহলে সেই জাতিগত নিপীড়ন বিরুদ্ধে দাঁড়াই বা কি হবে? আর ওটা আমাদের ছিল, সেই প্রশ্নটি অনিবার্যভাবে তো যুক্ত করাটা, 11 দফাতে এটা মানে স্বাধীন জনগণতে পূর্ব বাংলার 11 দফা কর্মসূচিতে এটা আছে, এই জায়গাটা আছে। আচ্ছা, তাহলে মুক্তিযুদ্ধের এখনকার রাজনীতি গড়ে তুলতে চাইলে তাহলে আমাদের একটা প্রশ্ন দাঁড়াবে যে ওইটাকে ধারণ করতে হবে আমাদের জাতি গঠন বিষয়ক অপরিত প্রশ্নটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এইটা আমাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হবে। আর একটা দেখতে হবে হলো যে জাতিগত নিপীড়ন থেকে মুক্তি পাওয়া মানে এটা নয় যে পাকিস্তানি জাতিগত নিপীড়ন থেকে মুক্ত হলাম আবার অন্য কোনো বৃহৎ শক্তির আধিপত্যের মধ্যে আমরা চলে যাব, এটা তো মানে না, এই ব্যাপারে তো আমাদের কোনো ইয়ে ছিল না, এটা হতে পারে না। আচ্ছা, তাহলে আর মানে ভাষা সাংস্কৃতিক প্রশ্নটিতে আমরা বললাম, তাহলে এই জায়গাগুলো ক্লিয়ার করলে এখানকার প্রকৃত মুক্তিযুদ্ধের একটি রাজনীতি দাঁড়াবে। অর্থাৎ আমি আবার একটু স্পষ্ট করে দেই, এখন যদি মুক্তিযুদ্ধের প্রকৃত রাজনীতি দাঁড় করাতে চায় তাহলে নাগরিকের অধিকারের প্রশ্নটি যুক্ত করতে হবে শক্তভাবে, তার শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, নিরাপত্তা ইত্যাদি প্রশ্নটি, তার ভাষা সংস্কৃতির প্রশ্নটি হলো এখানে আমাদের জাতি গঠনের জায়গাটা যে অপরিত আছে এই জায়গাগুলোকে আরো এগিয়ে নিতে হবে, এটা আরো স্পষ্ট করতে হবে। অর্থাৎ ভারতের পূর্বাঞ্চলের একটা অংশে বাঙালিদের একটা অংশ একটা রাষ্ট্র গড়ে তুলল, সেই রাষ্ট্র গড়ে তোলার ক্ষেত্রে তারা জাতি গঠনের দায়টা তাদের উপর পড়ে যায় এবং সেই কাজটা তারা এখন পর্যন্ত পরিষ্কার করে নাই, অপরিত আছে। সুতরাং তাদের জাতি গঠনের প্রশ্নটি তাদের মধ্যে এটা করার দায়টা এখানে রয়ে গেছে। আর দ্বিতীয়ত হলো যে যেটার সাথে আমাদের ভাষা সংস্কৃতির জায়গাটা আছে এবং সেটা শক্ত করে ধরা দরকার আছে। আচ্ছা, এখানে ভারত প্রশ্নটি আসছে, আমার মনে হয় আজকে এইখানে আমরা আলোচনাটা। আচ্ছা, আমি একটা আলোচনা দীর্ঘ হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমি আর একটা জায়গায় করছি। তাহলে আমাদের সম্ভাবনার জায়গাটা বলে, মানে কিভাবে কাদের দ্বারা এটা হতে পারে, এই সম্ভাবনার জায়গাটা আপনি একটু বলেছেন। কাদের দ্বারা মানে এখানে যেহেতু মানে এই মুহূর্তে ডান বাম নির্বিশেষে সকল দলগুলো, এখানে বিদ্যমান কোনো দল দিয়ে কিছু হবে না, মানে
এই কাজ আচ্ছা, আমি হবে না। প্রশ্নটা আবার বলি যে এরা কিন্তু কোনো না কোনো ফর্মে মনে করতে চাচ্ছে যে মুক্তিযুদ্ধের রাজনীতির জন্য আওয়ামী লীগ লাগবে, মানে আওয়ামী লীগ বুঝাতে প্রশ্নে চায় ওঠে আর না, কি। আওয়ামী লীগের প্রশ্নে ওঠে না। আওয়ামী লীগ হচ্ছে আবর্জনা, আওয়ামী লীগ ক্ষতিকর একটা এলিমেন্ট, হ্যাঁ, খুবই ক্ষতিকর। হ্যাঁ। তাহলে ওটাকে বাদ সেই দিয়ে চিন্তা করতে তাহলে হবে। তাকে বাদ দিয়ে যে চিন্তা করে যে একটা হবে, কিন্তু সেটা চিন্তার মনে এই না যে জামাতে ইসলামকে নিয়ে চিন্তা করতে হবে, তাহলে তার না, ওরা তো বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে পড়েছে, হ্যাঁ, এর ওরা মধ্যে তো পড়ে আরো এবং আরো ধর্মভিত্তিক, নিকৃষ্ট, ব্যাস এটাও বাদ। এটা বাদ। তাহলে কি দাঁড়াচ্ছে, বাস্তবে এখন কোনো দল নেই, দল গঠন করতে হবে। আচ্ছা, দল গঠন করার এটা প্রশ্নটা সামনে এই বলছি। প্রশ্নটা রাজনীতি নির্ধারণের সঙ্গে দল গঠনের প্রশ্ন, এই দল গঠন প্রশ্নটি আপনি সমাজের কোন অংশের লোকেদের এবং কাদেরকে মনে করছেন যে এই কাজটা মূলত ছাত্রদেরকে করতে হবে। যতদিন পর্যন্ত ছাত্ররা ওই উদ্যোগটা, এবং ওই উদ্যোগটা তাদেরকে নিতে হবে। ছাত্র, তরুণ প্রজন্ম, তরুণ শক্তি, এই যুব শক্তি, যতদিন পর্যন্ত তারা এই উদ্যোগ না নেবে ততদিন পর্যন্ত এই দেশে বাস্তবে তেমন কিছুই হবে না। আমরা আলাপ আলোচনা করব, এই আলাপ আলোচনার মধ্যে সীমিত থাকবে, সীমাবদ্ধ থাকবে, এটা অ্যাকশনে বাস্তব সংগ্রামের রূপ নেবে না। কিন্তু ছাত্ররা তো মানে একটা ফ্যাসিবাদকে উচ্ছেদ করে দিল, কিন্তু কিন্তু শুরুটা করেছে, হ্যাঁ, শুরুটা করেছে, এখনো তো সমস্ত গোটা ও। কাজ বাকি পড়ে আছে। ও শুরুটা করেছে। শুরুটা করেছে, তার বেশি না, এখনো অনেক কাজ বাকি আছে, মূল কাজটাই বাকি আছে এখনো। বিকল্প একটা ব্যবস্থা দাঁড় করাতে হবে, বিকল্প সমাজ দিতে হবে, বিকল্প রাষ্ট্র দিতে হবে। সেই কাজটা হচ্ছে ছাত্রদের, জাতি গঠনের প্রশ্নটা হ্যাঁ, সুরাহা করতে হবে। সুরাহা করতে হবে, সেটা ছাত্রদের এই কাজগুলো করতে হবে। এটা অন্য কাউকে দেখে না হবে না। এখানে বুদ্ধিজীবীদের সম্পর্কে কি বলেন? আচ্ছা, এগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে। আজকে একদিনেই মানে ইয়ে শ্রোতা দর্শক যারা, তাদের অত ধৈর্য আচ্ছা, কুলাবে না এত। তাহলে আজকে মানে মানিক ভাইয়ের সাথে কথা বললাম, এটা হলো সেই কথা যে যে গল্পের শেষ নেই। তো এটা কন্টিনিউশন চলবে। তো এখন আমরা আজকে আলোচনার মধ্য দিয়ে এটা নিয়ে আসলাম যে এখানকার মুক্তিযুদ্ধের রাজনীতিটা, প্রকৃত মুক্তিযুদ্ধের রাজনীতিটা প্রতিষ্ঠিত হওয়ার একটা শর্ত তৈরি হয়েছে, প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেইটা করার একটা মানে প্রয়োজনটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। আর মানিক ভাই তার মতে বললেন যে এই দায়টা এবারও ছাত্রদেরকেই নিতে হবে বলে তিনি জানাচ্ছেন। আর বিদ্যমান যে পার্টিগুলো আছেন সেগুলো সম্পর্কে তিনি এক ধরনের নেতিবাচক মনোভাব পোষণ করছেন এবং তিনি সরাসরি নাকচি করে দিচ্ছেন যে এরা এগুলো দিয়ে হবে না আর কি, এই কথা বলছে। তো আজকে সামনে এই বিষয়গুলো, আমরা এই বিষয়গুলোই আবার মানে পরবর্তীতে আমরা আলোচনা করলে এটাকে আমরা আরও বিস্তার করব, এগিয়ে নিয়ে যাব, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের এখানকার জাতি গঠন, আমাদের বেঁচে থাকা, আমাদের মর্যাদা, আমাদের সুরক্ষা এবং আমাদের অধিকার, সব কিছু এগুলোর সাথে জড়িত আছে। আজকে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।